যাচ্ছি না, তার কারণ এটা ঘটনা যে 1% মানুষের হাতে 48% সম্পদ এবং 10% মানুষের কাছে 73% সম্পদ। প্রশ্নটা সেটা না, বিলিয়নিয়ার্স যে পরিমাণ বাড়ছে, প্রতি বছর 102% বিলিয়নিয়ার্স বাড়ছে। এই ইকোনমির মূল জায়গাটাতে আমরা বলছি ক্রনি ইকোনমি। কেন? বান্ধব ইকোনমি, কারণ এটা পাচ্ছে নির্দিষ্ট সেগমেন্টের কিছু শিল্পপতি, তারা ইভেন লাভজনক সরকারি সম্পত্তি কিনছে। এক্সাম্পল এয়ারপোর্টসগুলো, দিল্লি মুম্বাইয়ের মতো এয়ারপোর্টসগুলো, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বন্দরগুলো। তুমি খুব ভালো করে জানো, আমি নতুনভাবে এই প্রসঙ্গে যাচ্ছি না। আমার যেটা বিশেষ জানার প্রয়োজন সেটা হচ্ছে একটা দেশের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে যখন ডিস্ট্রিবিউশন, ওয়েলথ ডিস্ট্রিবিউশন এবং সামাজিক সুরক্ষা ডিস্ট্রিবিউশন এটা একটা সার্টেন হারভেস্ট হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাপে হতে পারে এবং তার প্ল্যানিং হতে পারে। আমি শুরুতেই যেটা বলি, আজকে আমরা বারবার সেটা জানি, ফিসক্যাল প্ল্যানিংটা হচ্ছে আজকে, অর্থাৎ বাজেটটা কিভাবে হবে, এই নতুন ফিসক্যাল প্ল্যানিং কি হতে পারে, এটা হচ্ছে মূল মন্ত্র আজকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি আমরা ভোগ করেছি গত ফিসক্যালগুলোতে, স্পেশালি লাস্ট ফিসক্যালে আমরা দেখেছিলাম একটা বড় ট্যাক্স অ্যাভেসিভ হয়েছিল, অস্বীকার করে লাভ নেই, একটা সংখ্যাকে নিয়ে গেছিল 12 লক্ষ। এখন প্রশ্নটা হচ্ছে এই ট্যাক্স এভেশন ফাইন, শুনতে ভালো লাগবে, কিন্তু তার যে ক্যাটেগরি সেটা সমাজের পক্ষে কতটা উপকার করতে পেরেছে, ইট ইজ ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে ইনফ্লেশন একটা কারণ, ইনফ্লেশন একটা কারণ হয়। দ্বিতীয় কারণটা আরও বেশি, সেটা হলো সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে শ্রেণী, সেই শ্রেণীকে আমরা, অর্থাৎ আমি ট্যাক্স রিল্যাক্স করলেও বা সরকারিভাবে নতুন প্রকল্প নিলেও যে প্রকল্প, ফিনান্সিয়াল প্রকল্পগুলো, যে প্রকল্পের মাধ্যমে বা সমৃদ্ধির কারণে যে যার 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 বেনিফিটটা একদম প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে, একটা ঘোষণা ওই আয়ুষ্মান ভারত দিলে হবে না, তার কারণ তার ক্যাটেগরিজ আছে। আমাকে দেখতে হবে যে দেশ 3 ট্রিলিয়ন্স ক্রস করে 4 ট্রিলিয়ন্স, 3.5 ট্রিলিয়ন্স, 5 ট্রিলিয়ন্সের দিকে এগোচ্ছে, ভীষণভাবে ড্রাম বাজাতে পারি, কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, আজকে ঠিক যে মুহূর্তে আমি কথা বলছি সেই মুহূর্তে 80 কোটি বিনামূল্যে 80 কোটি মানুষের কাছে রেশন পৌঁছতে হয় আমাদের দেশে। পৃথিবীর প্রথম দুটো দেশ যার পিছনে আমরা, সেই দেশের একবার একটু দেখে নাও যে সামাজিক বরাদ্দের ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে তারা কোথায়, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ যতক্ষণ না মানুষের মধ্যে বিভাজিত হচ্ছে এবং সরকারি প্রকল্পের মধ্যে সেটা আসছে এবং সরকার কড়া নজর রাখছেন, ততদিন পর্যন্ত আমরা তৃতীয় বিশ্ব শক্তি হতে পারি অর্থনীতিতে, ঘোষণায় অন পেপার। কিন্তু আমার কাছে প্যারালাল যে এভিডেন্সগুলো আছে সেগুলো বলছে যে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা, বা যারা অন্তত বিপিএল, আমাদের কন্ডিশনই তো তাই, 80 কোটি মানুষ প্যান্ডেমিকের সময় থেকে এখনো পর্যন্ত চলছে। এক কারণ, আমরা উন্নতির দিকে এগোতে পারছি না সামাজিকভাবে। দুই কারণ, আমরা শুধু ভোটের রাজনীতি করব বলে যারা বিপিএলের ঊর্ধ্বে হয়তো বেরিয়ে গেছে তাদেরও আমরা আমার সাম্রাজ্যের মধ্যে রাখতে চাইছি, কারণ আমার ভোটটা দরকার। এই দুটোই কিন্তু ক্ষয়িষ্ণু। তৃতীয় প্রশ্নটা হচ্ছে আমরা কন্ট্রাকচুয়াল ইকোনমির দিকে এগোচ্ছি, এটা তো অস্বীকার করে লাভ নেই, যেটাকে গিগ ইকোনমি বল, এবং আমরা মনে করছি শুধুমাত্র ডেট অফ বার্থ থেকেই আপনি জানতে পারেন যে আপনার বিয়ে কবে আর কার সাথে হবে। আপনি আপনার ডেট অফ বার্থ, একটা আমরা ক্যাটেগরি দিয়ে বলি, ধরো একটা পরিবারের আর্নিং 30,000 টাকা, তুমি খুব ভালো করে জানো 30,000 টাকা এই মূল্যেও 30,000 টাকা একটা মধ্যবিত্ত আর্নিং বলে বিবেচিত হয়। এই 30,000 টাকা বা 35,000 টাকা যার আর্নিং, সেখানে দেখা যাচ্ছে যে তুমি যে সুরক্ষা দিতে পারছো না, মুখে বলছো, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং প্রাইভেটাইজেশনকে বাড়িয়ে দিয়ে তুমি স্বাভাবিকভাবে বলো একটা মানুষের 30-35,000 টাকা ইনকাম যদি কোনো পরিবারের হয়, তার পক্ষে খুব ভালো স্কুলে যাওয়াটা সম্ভব কিনা। আই মিন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট আর্নিং, তার স্ট্যান্ডার্ড আর্নিংটা এবং তার স্ট্যান্ডার্ড স্পেন্ড, ভালো স্কুলে, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া সম্ভব কিনা। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই, যে তুমি যখন রিফর্মের কথা বলবে তো রিফর্মের মতো হতে হবে, আর তুমি যখন বলবে পারফর্ম, তো পারফর্ম কি করছো আমি বুঝতে পারছি। আর ট্রান্সফর্ম যদি করার কথা বলো, আমি তোমাকে বলি, দেখো আমার এখানে 4টে স্তর, আমি এখানে বলে শেষ করি, 4টে স্তর আমরা ডিভাস্টেটিং এক্সপেরিয়েন্স, বিধ্বস্ত এক্সপেরিয়েন্স। নাম্বার 1, এই মুহূর্তে দাঁড়িয়ে রেসিপ্রোকাল ট্যাক্স, আমি আর নতুনভাবে বলবো না, সোনা রূপো মজুদ, রিজার্ভ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা কোন জায়গায় পৌঁছলে আজকে সোনার উপর দাম এইভাবে বেরোয়, এবং
তার সাথে ডলারের ইন্ডিয়ান রুপির ফেস ভ্যালু ডলারের সাথে সেটা বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবনমন ঘটছে না ঊর্ধ্বগমন ঘটছে। এটা একদম বাস্তব চরিত্র, এটা বাস্তব একেবারে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে একেবারে স্ট্রেট ফেলিওর। কোথায়? স্কিল ইন্ডিয়া বলে একটা শব্দ শুনেছিলেন না? স্কিল ইন্ডিয়াটা কি? স্কিল ইন্ডিয়াটাই তো মেক ইন্ডিয়া হবে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া। তুমি স্কিল করবে, মেক ইন ইন্ডিয়া। আলটিমেটলি কি দেখা যাচ্ছে? যেটা দেখা যাচ্ছে, তুমি প্যারিটি দেখো, ইউথ আর্নিং। আমার বিশেষ বড় ক্ষেত্রে যেতে হবে না, তুমি সাধারণভাবে আমার সাথে শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো বা নেপালের মতো দেশগুলো ইউথ আর্নিং প্যাটার্নটা তুমি দেখো এবং আমার দেশের সাথে মিলিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে 3 ট্রিলিয়ন 3.5 ট্রিলিয়ন আমরা বিশ্বের তৃতীয়, এগুলো সব কাগুজে বাঘ। আসলে কিন্তু একটা ব্যাপক রকম দুর্দশা বা বিপদগ্রস্ততা চলছে। একদম শেষে তুমি যদি এসে দাঁড়াও, স্কিল ইন্ডিয়া একটা স্লোগান হয়ে গেছে, মেক ইন ইন্ডিয়া একটা স্লোগান হয়ে গেছে, রেসিপ্রোকাল ট্যাক্স একটা ডিভাস্টেশন হয়ে গেছে। আলটিমেটলি তুমি যেখানে এসে দাঁড়ালে, তার টোটাল সাম আপটা হলো যে আজকে তুমি গর্ব করে অনেক কিছু বলতে পারো, কিন্তু যেটা বলতে পারো না সেটা হলো আমাদের দেশের অগ্রগতি, অর্থাৎ ট্রান্সফর্ম যদি হয়, এটাকে যদি ট্রান্সফর্ম বলে, আমরা কিন্তু অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। না মানে